নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কবিতা, গল্প ও অনুভূতির বিকেলে। সাধারণ মানুষের অসাধারণ অনুভূতিগুলোকে সাহিত্য ভেজা প্রত্যেকটি বিকেলের স্পর্শে আলোকিত করাই আমাদের লক্ষ্য। আর ঠিক সেই জন্যেই সাহিত্যের অতলান্ত সমুদ্র থেকে একটি উজ্জ্বল মুক্ত আজকে আমরা তুলে এনেছি আপনাদের সামনে। সুচিত্রা ভট্টাচার্যের লেখা গা ছমছমে অনবদ্য ছোট গল্প টি শার্ট ঘড়ি। আজকের পর্বের এই গল্প পাঠে আমি রাহুল। সম্পূর্ণ উপস্থাপনাটির এডিটিং, প্রোডাকশন ও ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন বা সৃজনশীল দৃশ্যায়নে রাহুল অর্থাৎ আমি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের কাহিনী টি শার্ট ঘড়ি। পার্ক স্ট্রিটের ফুটপাথ ধরে হাঁটছিলেন মৃণাল মাইতি। কেমন যেন একটা ঘোর লাগা চোখ। কখন যে অফিস থেকে বেরিয়ে পড়েছেন হুঁশই নেই। কোথায় যাচ্ছেন তাও যেন জানেন না। পথ চলতি লোকজনকেও খেয়াল করছেন না সেভাবে। হেঁটেই চলেছেন একটানা। মল্লিক বাজারের মোড়ে পৌঁছেও থামলেন না মৃণালবাবু। শেষ বিকেলে সামনের বড় রাস্তা মানুষ আর গাড়িতে ঠিক ঠিক করছে, তবে কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করে লম্বা লম্বা পা এগিয়ে চলেছেন মৃণালবাবু। হঠাৎ সম্বিত ফিরল। তিনি কোথায় ঢুকে পড়লেন? পার্ক স্ট্রিট সমাধিস্থানে? আজকে আবার? এই নিয়ে পরপর 3 দিন হলো। মৃণাল মাইতি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। কি হচ্ছে ব্যাপারটা? রোজ রোজ এই বেভুল দশা কেন? এমনিতে অবশ্য পুরনো ইতিহাসের ওপর তার একটু ঝোঁক আছে। সমাধিস্থলে টানা ঘুরে ঘুরে দেখতে তিনি ভালোই বাসেন। তাই প্রথম দিন ঘটনাটাকে তেমন আমল দেননি। কালকে খানিকটা অবাক হয়েছিলেন, কিন্তু আজ তিনি পুরোপুরি স্তম্ভিত। তিনি তো এত আনমনা মানুষ নন। মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে সমাধিস্থান থেকে বেরিয়ে আসছিলেন মৃণালবাবু। হঠাৎ হাত ঘড়িতে চোখ পড়তেই আরো বেদম চমকে গেলেন। কি আশ্চর্য! ঘড়িটা আজও বন্ধ হয়ে গিয়েছে, ঠিক 5টা 27 মিনিটে। কাল পরশু দুদিনই রোজ একই সময় ঘড়ি বন্ধ হয়ে যাবে। এটা কি আজব ব্যাপার! তার এই সাময়িক বেভুল দশা আর দিনের নির্দিষ্ট একটা সময় ঘড়িটার থেমে যাওয়া, দুটো ঘটনারই থই খুঁজে পাচ্ছিলেন না মৃণালবাবু। একবার মনে হচ্ছে দুটো ঘটনার মধ্যে একটা ক্ষীণ যোগসূত্র থাকলেও থাকতে পারে। আবার পরক্ষণে মগজ বলছে, ধুস, স্রেফ কাকতালীয়। এসব নিয়ে বেশি ভাবলে মাথা বিগড়ে যায়। তবু মৃণালবাবু ঘড়িটা দেখলেন আরেকবার। পুরনো জিনিস, মাত্র গত সপ্তাহেই কিনেছেন পার্ক স্ট্রিটের নিলাম ঘর থেকে। সেদিন এমনিই ঢুকেছিলেন অকশন শপটায়। ঘুরে ঘুরে দেখছিলেন এটা ওটা সেটা, যেমন আগেকার আমলের আসবাবপত্র, কারুকাজ করা জার্মান সিলভারের ছুরি, কাঁটা চামচ, স্ফটিকের ফুলদানি, আদ্যিকালের গ্রামাফোন, পিয়ানো, এইসব। হঠাৎ চোখ পড়েছিল এই ঘড়িটায়। বাহ, ভারী সুন্দর তো। গোল চাকার মতো ডায়াল, ধবধবে সাদা,
বাঁকা বাঁকা হরফে লেখা কুচকুচে কালো সংখ্যাগুলোও কি বাহারি। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার ডগায় টুকটুকে লাল দুটো ফুটকি যেন আরো সৌন্দর্য বাড়িয়েছে। আজকাল বাজারে তো সব কোয়ার্টজ ঘড়ি, এরকম চমৎকার দম দেওয়া ঘড়ি আর দেখতেই পাওয়া যায় না। তাই মৃণালবাবু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন, ঘড়িটার দাম কত ফেলেছেন? বয়স্ক কর্মচারীটি হেসে বলেছিলেন, জলের দরে হ্যাঁ, মাত্র 500। মৃণালবাবু জানেন এই জাতের ঘড়ির দাম অনুযায়ী এটা খুবই কম, তবু মুখে বলেছিলেন, বলেন কি, কবেকার জিনিস বন্ধ হয়ে পড়ে আছে। সেই বয়স্ক কর্মচারী মৃণালবাবুকে তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলে উঠলেন, আরে তাতে কি, হাতি মরলেও তো লাখ টাকা দাম। এ হলো গিয়ে খাঁটি টি শার্ট, যে কোনো পুরনো ঘড়ির দোকানে দেখাবেন তারা লাফিয়ে উঠবে। আর বন্ধ তো হয়েছে ওই তেল ফেল পড়েনি বলে, অয়েলিং করে চালান, এখনো 50 বছর একেবারে নিখুঁত টাইম দেবে। মনে ধরেছে বলে খানিকটা দোনমনা করেও মৃণালবাবু কিনেই ফেললেন ঘড়িটা। এরকম একখানা অ্যান্টিক ঘড়ি কবজিতে বাঁধা থাকলে খানিকটা আভিজাত্য তো বাড়েই। কেনার পর মনটা আরো খুশি খুশি। পাড়ার ঘড়ির দোকানদার ছেলেটি তো ঢালাও সার্টিফিকেট দিল, বলল, জব্বর দাও মেরেছেন দাদা, এই জিনিস এখন আপনি মাথা খুললেও পাবেন। এর হেয়ার স্প্রিং থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম কলকাবজি একেবারে A1। কিন্তু মৃণালবাবু এখন মনে মনে ভাবছেন, সেই ঘড়ি কিনা এত খেল দেখাচ্ছে। পাড়ার দোকানদারটা তো চালু করে দেওয়ার সময় গন্ডগোলের কথা বলেনি। যাই হোক, এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে বেজার মুখে বাড়ি ফিরলেন মৃণাল মাইতি। ঘড়ি কিংবা বেখেয়ালে সমাধিস্থানে চলে যাওয়া কোনো গল্পই স্ত্রী নীলিমাকে করলেন না। এক কারি টাকা খরচ করে মৃণালবাবু একটি পুরনো ঘড়ি কিনেছেন, এই নিয়ে বিস্তর হাসাহাসি করেছেন নীলিমা। সেই ঘড়ি আবার রোজ বন্ধ হয়ে যাচ্ছে, এটা শুনলে নীলিমা তাকে খেপিয়ে মারবেন। রাতে ভালো ঘুম হলো না মৃণালবাবু। পরদিন কি ভেবে অফিসে আর পড়ে গেলেন না ঘড়িটা। সতর্ক রইলেন সারাদিন, যেন বেখেয়াল অবস্থাটা আজও না হয়। অদ্ভুত কাণ্ড, বিকেলটা পুরো স্বাভাবিক ছন্দে কাটল। 6:30 পর্যন্ত অফিস করলেন, তারপর রিক্রিয়েশন ক্লাবে গিয়ে ক্যারামও খেললেন। ঘড়ির কথা মৃণালবাবু প্রায় ভুলেই গিয়েছিলেন। বাড়ি ফিরেই মনে পড়ল। শোয়ার ঘরে ঢুকে ঘড়িটা হাতে তুলে নিয়েই হাসি ফুটল মুখে। না, বন্ধ হয়নি, একদম ঠিকঠাক চলছে টি শার্ট। তবু নীলিমাকে একবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কি ঘড়িটা আজ দম দিয়েছিলে? নীলিমা কিছুটা নাক কুচকে বললেন, কি, আমি তোমার ওই ঘড়িতে হাতও দিই না। কেন, কি হয়েছে? প্রসঙ্গটা ঘোরানোর জন্য মৃণালবাবু বললেন, না এমনি, মানে ওই আজ দম দিতে ভুলে গিয়েছি তো তাই। মৃণালবাবু নিজেকেই আশ্বস্ত করলেন, বহুদিন বন্ধ ছিল তো, চলতে গিয়ে তাই হয়তো একটু আধটু হোঁচট খাচ্ছিল। তিনি মিছিমিছি এত চিন্তা করছিলেন। পরদিন ফের টি শার্টখানা কবজিতে বেঁধে অফিসে গেলেন মৃণালবাবু। দিনভর ঘুরিয়ে চলছে মেজাজে। মৃণালবাবুর মেজাজও শরীফ, কিন্তু বিকেল গড়াতেই কোথা থেকে যেন আবার সেই ঘোর ঘোর ভাব।
কাউকে কিছু না বলে টেবিলে ফাইল ছড়িয়ে রেখে বেরিয়ে পড়লেন অফিস থেকে। আচ্ছন্নের মতো হাঁটছেন এবং যাত্রা শেষে পার্ক স্ট্রিটের সেই সমাধিস্থান। ঘড়িও আটকে গিয়েছে, সেই একই সময়, বিকেল 5:27। মৃণালবাবু ভয়ানক চিন্তিত হয়ে পড়লেন। এটা কি হলো? কাল রাতেই দম দেওয়া ঘড়ি বন্ধ হয় কি করে, অথচ আগের দিন দিব্যি চলেছে। তিনি আবার আজকেই সমাধিস্থলে, কিন্তু কেন? মাথা চুলকাতে চুলকাতে সমাধিস্থানের একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়লেন মৃণালবাবু। ভাবছেন, খুব গভীরে ভাবার চেষ্টা করছেন। চিন্তায় চিন্তায় জট পড়ে যাচ্ছে মগজে। এরই মধ্যে একদল শোকার্ত মানুষ কাকে যেন সমাধি দিতে এসেছিল, নীরবে চলে গেল সামনে দিয়ে। মৃণালবাবু বসে আছেন তো বসেই আছেন। দিন ফুরিয়ে কখন যে সন্ধে নেমে গেল মৃণালবাবু টেরও পেলেন না। সমাধিস্থান ক্রমে শুনশান, যেন ওই সুবিশাল এলাকার মধ্যে একটাই জীবন্ত প্রাণী। আচমকা একটা ভারী গলার আওয়াজ শোনা গেল। কাটা কাটা ইংরেজিতে প্রশ্ন, যার বাংলা করলে দাঁড়ায়, আমি কি এখানে একটু বসতে পারি? মৃণাল মাইতি চমকে তাকালেন। তার বেঞ্চির পেছনটায় এসে দাঁড়িয়েছেন এক ভদ্রলোক। পরনে কালো স্যুট, মাথায় কালো হ্যাট, কপালের ওপর টুপিটা অনেকটাই নামানো। আধো অন্ধকারে মুখটা প্রায় দেখাই যাচ্ছে না। সেই ভদ্রলোক ফের সবিনয়ে বললেন, দয়া করে যদি অনুমতি করেন এখানে একটু। এইবার মৃণালবাবু সম্বিত ফিরে পেয়ে ভদ্রলোককে কথা শেষ করতে না দিয়েই বললেন, হ্যাঁ হ্যাঁ, বসুন না, প্লিজ বসুন। ধন্যবাদ জানিয়ে ভদ্রলোক বসলেন বেঞ্চিতে। নিজে থেকেই বলে উঠলেন, এই বেঞ্চটায় আমি রোজই এসে বসি। মৃণালবাবু একটু আলগাভাবেই বললেন, ও তাই বুঝি। এবার ভদ্রলোক বললেন, হ্যাঁ অবশ্যই, বসে বসে লোকজন দেখি, আপনাকেও দেখেছি। আপনি তো এই নিয়ে 4র্থ দিন এলেন, তাই না? মৃণালবাবু ছোট করে ঘাড় নাড়লেন আর সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করলেন তিনি আগের 3 দিনে কোনো ভদ্রলোককে দেখেছেন কিনা। না, স্মরণে এলো না। ভদ্রলোক এবার একটু নিচু গলায় না তাকিয়েই বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত। ঠিক বলছি তো? মৃণালবাবু এতক্ষণ সেই দুশ্চিন্তার প্রবাহী ছিলেন, তাই অস্ফুটে বললেন, হ্যাঁ মানে ওই একটু। এবার সেই টুপি পরা ভদ্রলোক কিছুটা উৎসাহের সাথে বললেন, দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? মৃণালবাবু তার দুশ্চিন্তার কথাটা বলতে গিয়েও থমকে গেলেন আর ভাবলেন, আচ্ছা গায়ে পড়া লোক তো, চেনা নেই জানা নেই, যাকে তাকে তার সমস্যার কথা তিনি বলবেনই বা কেন? কিন্তু আশ্চর্যভাবে সেই টুপি পরা ভদ্রলোক হয়তো মৃণালবাবুর মনের কথা পড়ে ফেলেছেন। তাই তিনি বললেন, অচেনা লোক বলে অস্বস্তি হচ্ছে তো আপনার? আসুন না আমরা পরিচয়টা সেরে ফেলি।
আমার নাম রিচার্ড, রিচার্ড গোমস। আর আপনি? এর প্রত্যুত্তরে মৃণালবাবু তার নাম জানানোর পর সেই টুপি পরা ভদ্রলোক বললেন, ব্যাস, তাহলে তো আমরা পরস্পরের অপরিচিত রইলাম না। এবার তাহলে আপনার সমস্যাটার কথা তো বলতে পারেন। মৃণালবাবু সন্দিগ্ধ চোখে ভদ্রলোকের দিকে তাকালেন এক ঝলক। মতলবটা যে কি বোঝা যাচ্ছে না। পাগল টাগল নয় তো? অনেক সময় তো পাগলেরা এসে এইরকম সমাধিস্থানে পড়ে থাকে। রিচার্ড গোমস খুক খুক করে হাসছেন, আর এবার একটু খোলা গলায় বললেন, সংকোচ হচ্ছে তো? বেশ, তবে আগে আমি আমার কথাই বলি। কেন রোজ এখানে বসে থাকি নিশ্চয়ই আপনার কৌতূহল হচ্ছে এটা জানতে। মৃণালবাবুর আদৌ কোনো কৌতূহল ছিল না, তবু দায়সারাভাবে বললেন, বলুন কেন, মানে কেন আর কি আপনি বসে থাকেন। এবার রিচার্ড গোমস যেন নিজেকে গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন, আমার এক প্রিয়জন এখানে মাটির নিচে শুয়ে আছে, খুবই ঘনিষ্ঠ, আত্মার আত্মীয় বলতে পারেন, ডিক। তাকে ছেড়ে আমি থাকতে পারি না, তাই এখানে চলে আসি। বেচারার জন্য ভারী কষ্ট হয়। ডিক যেই না সমাধিতে ঢুকলো, অমনি তার ছেলে মেয়ে, নাতি নাতনি সব দুধ দাঁড়িয়ে অস্ট্রেলিয়া পাড়ি দিল। ওই বুড়োটার জন্য নাকি তাদের এই শহরে পড়ে থাকতে হচ্ছিল। এতক্ষণ পরে হয়তো মৃণালবাবুর গলার দায়সারা ভাবটা ঝরে গিয়েছে। কিছুটা সমবেদনার স্বরে বললেন, ওহো, তো কবে মারা গিয়েছেন আপনার বন্ধু? রিচার্ড গোমস তার অসমাপ্ত কথা আবার শুরু করল, এই তো মাত্র বছর খানেক, সঠিক হিসেব করলে আজ 11 মাস 17 দিন। বড় ছেলে দেশ ছাড়ল তার 2.5 মাস পরে, আর ছোটজন সপরিবার গেল এই তো সেদিন। এখনো পুরো 1 মাসও হয়নি। কি সব নচ্ছার ছেলে ভাবুন। বাবা মা সারা জীবন ধরে যে সংসারটা সাজিয়েছিলেন সেটা কিনা ভেঙে চুরে তছনছ করে দিল। এবার মৃণালবাবুর মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল, সত্যি খুবই দুঃখজনক যা হচ্ছে আজকাল। টুপি পরা রিচার্ড গোমস তার আগের কথার রেস ধরেই আবার বলতে শুরু করলো, ডিকের সাথের জিনিসপত্রগুলো নিয়ে কি করলো জানেন? শটার নিলাম ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। তার মধ্যে ডিকের খাট, আলমারি, ইজি চেয়ার, চেয়ার টেবিল, শোকেস, ক্যাবিনেট, এমনকি হাত ঘড়িটাও ছিল। অথচ ওরা জানতো ওই ঘড়ি ছিল ডিকের প্রাণ। ঘড়িটা বেচে না দিয়ে ওরা কি সেটা বাপ ঠাকুরদার স্মৃতি হিসেবে রেখে দিতে পারতো না? এইবার মৃণালবাবুর কেমন যেন গাটা শিরশির করে উঠল। রিচার্ড গোমসের এতগুলো কথার মধ্যে মাত্র দুটো শব্দ তাকে চমকে দিয়েছে। একটা হলো অকশান শপ, আর একটা হলো হাত ঘড়ি। রিচার্ড একটু থেমে ফিসফিস করে বললেন, ডিক কতটা ভালোবাসতে জানেন ওই হাত ঘড়িটাকে? শুনবেন? বেচারা ক্যান্সারে ভুগছিল। যখন তার মরমর অবস্থা, তখন ছেলেদের বলেছিল তাকে কফিনে ঢোকাবার আগে ওই ঘড়িটা যেন তার হাতে পরিয়ে দেওয়া হয়। কিন্তু কার কথা কে শোনে? যেই না ডিক 5:27 মারা গেল, অমনি ছেলেরা হাত থেকে ঘড়ি, আংটি খুলে নিল।
এইবার মৃণালবাবুর বুকটা ধরফর করে উঠল। কাপা কাপা গলায় বললেন, কটায় মৃত্যু হয়েছিল বললেন? এতক্ষণে সেই রিচার্ড গোমস তার আবেগ জড়ানো গলাটাকে অনেকটা স্বাভাবিক করে নিয়ে বললেন, বিকেল 5:27 মারা গিয়েছিল ঠিক। কিন্তু এ কি, আপনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? ঢোক গিলে জড়ানো গলায় মৃণালবাবু আপ্রাণ শক্তি নিয়ে বললেন, আপনার আপনার ওই 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 বন্ধুর ঘড়িটা কি টিশার্ট ছিল? রিচার্ড গোমস তার গলাটা আগের মতোই গম্ভীর করে বললেন, হ্যাঁ, ঝকঝকে সাদা ডায়াল, সংখ্যাগুলো ইটালিক্সে লেখা, সামান্য হেলানো আর কি। এই সময় মৃণালবাবু নিজেকে আপ্রাণ ধরে রাখার চেষ্টা করেও বিড়বিড় করে বলে ফেললেন, ঘড়িটার কাটা দুটোই ছোট্ট ছোট্ট লাল ফোঁটা, মনে হচ্ছে ঘড়িটা আমি চিনি। রিচার্ড গোমস তার গাম্ভীর্যতাটাকে দূরে রেখে এবার খুব খুব করে হাসলেন একটু আর বললেন, চেনাই তো উচিত, ঘড়িটা যে আপনার হাতেই রয়েছে। বলতে বলতে হাতটা বাড়িয়ে দিলেন রিচার্ড এবং এবার বললেন, ঘড়িটা আমায় দিয়ে দেন। মৃণালবাবুর শরীর পলকহীন, গলায় কোনো স্বর ফুটছে না, হাঁটু দুটো কাঁপছে থরথর করে, চোখ বুজে ফেললেন আতঙ্কে। বোঝা চোখেই টের পেলেন একটা হাত এসে খপ করে চেপে ধরল তার কবজি। উফ, হাত তো নয়, বরফের মতো ঠান্ডা আঙুল। আর কিছু মনে রাখার মতো হুঁশ ছিল না মৃণালবাবু। পার্ক স্ট্রিটের সেই সমাধিস্থানে ভুলেও আর পা রাখেন না মৃণাল মাইতি। ঘড়িটা খুইয়েছেন বলে তার কোনো আফসোসও নেই, কারণ তিনি জানেন প্রিয় টি-শার্ট ঘড়িটা ফেরত পেয়ে বড় নিশ্চিন্তে এখন সমাধিতে ঘুমোচ্ছেন ডিক, যার পোশাকি নাম রিচার্ড গোমস। বন্ধুরা, সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প টি-শার্ট ঘড়ি এখানেই শেষ হয়েছে। তবে শব্দের পর শব্দ দিয়ে পরিপাটি করে সাজানো লেখনীটা পড়া বা শোনা হয়তো বাহ্যিকভাবে শেষ হয়ে যায়, কিন্তু তার রেশ আমাদের ভেতরে থেকে যায়। তাই জীবনে চলার পথে মৃণাল মাইতির মতো অভিজ্ঞতা যদি আপনাদের হয়ে থাকে, অথবা এইরকম কোনো অভিজ্ঞতার কথা শুনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর আজকের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।